আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। ভাই আসছি। ডেভিল ভাই যেভাবে গালের মধ্যে ঘুদা মারতেছেন আমার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আজ আমার রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ 3.38 পেয়েছি অ্যাকাউন্টিং সাবজেক্ট। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস আপু। মিষ্টি পাঠিয়ে দিয়েন আমাদের জন্য, সবার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই বলেন? কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন হচ্ছে? টেল মি অ্যাবাউট এভরিথিং। ওকে ভাই, মিষ্টি পাঠাবো। ওকে। মাথা ব্যথা ভাই। অন্তর আপু মেডিসিন খান ভাই, এভাবে খোঁজ না দিলে দেখতেন না কমেন্ট। আচ্ছা ঠিক আছে, খোঁজ দিয়েছেন, দেখছি কেমন কমেন্ট, এই জন্যই। ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে তিনটা টপিক। ফ্যাক্ট হচ্ছে যে এই তিনটা টপিকে বিসিএস এর জন্য একদম একদম 3 স্টার টপিক। হ্যাঁ, আমাদের যদি কপাল ভালো হয় তিনটা টপিক থেকে 3 থেকে 5টা প্রশ্ন আমরা কমন পাবো। কয়টা প্রশ্ন কমন পাবো? 3 থেকে 5টা, কারণ পদ প্রকরণ থেকেও প্রশ্ন হয়, উপসর্গ থেকেও প্রশ্ন হয়, প্রকৃতি প্রত্যয় থেকে তো হয়ই প্রশ্ন। এখন এই পদ প্রকরণ যদি আলাদাভাবে প্রথম থেকে আমরা দেখি, তাহলে প্রথম আমরা আলোচনা করব পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে এখন পর্যন্ত বিসিএস এর প্রশ্ন এসছে। আগে বিসিএস এর প্রচুর প্রশ্ন আসতো পদ প্রকরণ থেকে, একদম রিসেন্ট বিসিএস এর তুলনামূলক একটু কম। যেমন হচ্ছে যদি আমি একটু 20 থেকে শুরু করি, তাহলে 21-এ আসছে 2টা, 22, 23, 24-এ আসছে 2টা, 21, 22, 23, 24-এ 2টা, 21-এও 2টা। তারপরে আসছে হচ্ছে 27, 35, 36, 45, 27, 35, 36, 45 বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। তো পদ প্রকরণ থেকে সাধারণত বিসিএস এর মধ্যে প্রায় সময় প্রশ্ন হয়। হ্যাঁ, এই জন্য পদ প্রকরণ আমাদের একটু গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা এখন পদ প্রকরণ সম্পর্কে একটু চলুন আলোচনা করি। ওকে, প্রথমে দেখি তাহলে পদ প্রকরণ থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু দেখি। পদ প্রকরণের কোন কোন টপিকগুলো থেকে, সাব টপিকগুলো থেকে প্রশ্ন আসে। প্রথম কথা, পদ প্রকরণের যে প্রকারভেদ আছে, এই প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। পদ প্রকরণের প্রকারভেদ অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যে পদ প্রকরণগুলো আছে এই পদের মধ্যে আমাদের আসে হচ্ছে নিচের কোনটি বিশেষ্য পদ অথবা নিচের কোনটি বিশেষণ পদ, অথবা একটা ওই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ করছি না আমরা, ওইটার মতো আর কি। একটা বাক্য দেয়া থাকবে, দিয়ে বলবে যে এটা কোন পদ প্রকরণ, কোন পদের উদাহরণ। ঠিক আছে, আমি বললো কোনো কারণে যে এ মাটি সোনার বাড়া, অথবা বললো যে সে একজন ভালো লোক, ভালোর নিচে দাগ দিয়ে বলতে পারে যে এটা কোন পদের উদাহরণ। ঠিক আছে, বললো যে, তারপরে বলতে পারলো যে লবণাক্ত পানি, সমুদ্রের লবণাক্ত পানি, লবণাক্ত কোন পদের উদাহরণ। এইভাবে করে আমাদের পদ ডিটেকশন করতে পারে, অথবা হচ্ছে ডিরেক্ট আমাদের একটা করে উদাহরণ দিয়ে বলতে পারে এটা কোন পদের উদাহরণ, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব, এই ধরনের আসতে পারে আর কি। এই পদ প্রকরণ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ ইংলিশের। তারপরে দ্বিতীয় আসতে পারে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে কি বলবো এটাকে বাংলায়, মানে বিশেষ্য থেকে সর্বনাম বা এরকম আর কি। বিশেষ্য দেয়া আছে, এটার হচ্ছে বিশেষণ পদ কি, বিশেষণ কি, অথবা বিশেষণ দেয়া আছে এটার বিশেষ্য পদ কি, এই ধরনের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, সাধারণত যেমন লবণাক্ত দেওয়া আছে, এর বিশেষ্য কি, হ্যাঁ লবণ্য, লাবণ্য, এরকম আর কি, যেগুলো পদ আছে এরকম আসে আর কি, মানে ইন্টারচেঞ্জ গুলো আসে আর কি, পদের ইন্টারচেঞ্জ, যেগুলা বইয়ের মধ্যে চার্ট আকারে দেয়া আছে, পদের ইন্টারচেঞ্জ আছে। আরেকটা আসে হচ্ছে যে পদ প্রকরণের মধ্যে যে অব্যয় পদের মধ্যে যেগুলো আছে। আচ্ছা, আরেকগুলো আসে হচ্ছে কোনো একটা পদ, মানে হচ্ছে এখানে বিশেষ্য বিশেষণ বাদেই হচ্ছে ভিতরের যে পদগুলো আছে, যেমন হচ্ছে অনন্যয়ী পদ, পদান্বয়ী পদ, এই পদগুলো যে আছে একদম ভিতরে, যে প্রকারভেদের ভিতর থেকে প্রশ্ন আসে। যখন আমি পড়াবো তখন বলে দেবো আসলে প্রকারভেদের ভিতর থেকে।
তাহলে 3 শ্রেণীর প্রশ্ন হয়। কি কি? একটা হচ্ছে প্রকারভেদ, ডিরেক্ট আমাদের একটা পদ দেয়া থাকবে, দিয়ে বলবে যে এটা কোন ধরনের পদ। ওকে। দ্বিতীয়টা হচ্ছে এই যে বিশেষ্য বিশেষণ, এগুলা ইন্টারচেঞ্জ। এগুলা হচ্ছে ইন্টারচেঞ্জ আসে, মানে হচ্ছে বিশেষ্য থাকলে বিশেষণ রূপ কি হবে, বিশেষণ থাকলে বিশেষ্য রূপ কি হবে, বা হচ্ছে ক্রিয়া রূপ কি হবে, এই ধরনের আর কি। আর তৃতীয় আসে হচ্ছে প্রকারভেদের ভিতর থেকে, মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা পদের নিচে ডায়রি দেওয়া থাকবে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ওই পদটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের হচ্ছে প্রশ্নগুলো আসে। এই 3টা প্রকারের প্রশ্ন বিসিএস এ আসে। এখন কথা হচ্ছে যে পদ আসলে কি? পদ হচ্ছে যে কোনো একটা শব্দ যেটার সাথে বিভক্তি যুক্ত থাকবে। আমি যদি বললাম যে কলম, কলম হচ্ছে একটা শব্দ, কারণ এটাই হচ্ছে রুট। আমি বললাম কলমে, কলমে, এই যে কলমের সাথে এ বিভক্তি যুক্ত আছে, এই জন্য হচ্ছে এটাকে বলা হবে হচ্ছে পদ। পদ দুই ভাবে সৃষ্টি হয়, একটা হচ্ছে বিভক্তি যুক্ত হয়ে, বিভক্তি যুক্ত হয়ে, যুক্ত হয়ে, যেমন হচ্ছে আমি দেশ না বলে বললাম দেশের, দেশটা হচ্ছে রুট ওয়ার্ড, আর এর সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে, র বা এর ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে হলো দেশের, এর একটা পদ যুক্ত হয়, সৃষ্টি হয়। আর একটা হচ্ছে বাক্যের প্রত্যেকটা শব্দ এক একটা পদ, বাক্যের প্রতিটা শব্দ, বাক্যের মধ্যে যদি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা পদ বলবো। এমনিতেই যখন শব্দ লিখবো তখন শব্দ, আর যখন বিভক্তি যুক্ত করে দেবো সেটা পদ। কিন্তু আমরা যদি একটা বাক্য লিখলাম, আমার কলম আছে, আমার কলম আছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই একটা পদ। তার মানে বাক্যে যদি থাকে তাহলে আমারও একটা পদ, কলমও একটা পদ, কিন্তু আছেও একটা পদ। কিন্তু কলম যদি আমি শুধু এমনিতেই কলম লিখি তাহলে কলম একটা শব্দ। ওকে, এই কলমটা যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে তখন হচ্ছে একটা পদ। এই হচ্ছে আমাদের পদের বেসিক কথাবার্তা। এগুলো এত দরকার নাই, শুধু আমরা একটু জানার জন্য জানলাম। যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে পদ কত প্রকার, এটা হচ্ছে মেইন। পুরাতন বই অনুযায়ী মেইন পদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় বা অভদ্র, সব্যয় বা সভ্য, সব্যয় পদ। এই সব্যয় পদটা আবার আমরা জানি 4 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এগুলোর ইংলিশ নাম কি? বিশেষ্য মানে হচ্ছে, বিশেষ্য মানে নাউন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, সর্বনাম মানে প্রোনাউন, আর ভার্ব বা হচ্ছে ক্রিয়া। এগুলাই হচ্ছে ইয়া। পুরাতন বই অনুযায়ী হচ্ছে প্রকারভেদ হচ্ছে 2 প্রকার প্রধানত, অব্যয় আর সব্যয়। সব্যয় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর নতুন বই অনুযায়ী আবার হচ্ছে এই পদ হচ্ছে 8 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এই 4টার সাথে আর 4টা দিছে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তারপরে হচ্ছে অনুসর্গ, যোজক, আবেগ, এই ধরনের। এগুলো যদিও হচ্ছে নতুন নাম, কিন্তু ওই কাজ এই একই রকম। আমরা এই পুরাতন বই অনুযায়ী যে উদাহরণগুলো পড়বো তাহলেও নতুনগুলো হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসলে নতুন বই অনুযায়ী হবে, তবে নতুন বইয়ের সাথে কনফ্লিক্ট হয় এরকম প্রশ্ন এখন পর্যন্ত দেয় না ইয়াতে, কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই ধরনের ইয়াগুলো দেয় না, প্রশ্নগুলো এখন পর্যন্ত দেয়া শুরু হয় নাই। ওকে, আমরা প্রকারভেদগুলা বা উদাহরণগুলা পড়বো, এই উদাহরণগুলা ওই আলটিমেটলি এগুলোর মধ্যেই আসে, ও তাও আমরা নতুন নাম সহ একটু দেখে নেব। এখন আমরা আসি, প্রথমে আমরা পড়বো অব্যয় পদ। অব্যয় পদ কি? অব্যয় হচ্ছে এক ধরনের ছোট ছোট অংশ যেগুলো হচ্ছে বাক্যের সাথে হচ্ছে অন্য বাক্যের সাধারণত সম্পর্ক বা হচ্ছে কি বলে এটাকে, বিচ্ছেদ, এগুলা হচ্ছে ডিটেক্ট করে। আমরা যেমন পড়ি, প্রথম হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ হচ্ছে 4 প্রকার। অব্যয় পদ কত প্রকার? 4 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, বা এটারই আরেকটা নাম হচ্ছে যোজক, যোজক নতুন বই অনুযায়ী। 2 নাম্বার হচ্ছে অনন্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, যেটার আরেকটা নাম হচ্ছে হচ্ছে আবেগ, নতুন বই অনুযায়ী আবেগ নাম। 3 নম্বরে হচ্ছে অনুসর্গ অব্যয়, অনুসর্গ অব্যয়। আর 4 নম্বরে হচ্ছে অনুকার অব্যয়, অনুকার বা ধন্যাত্মক, ধন্যাত্মক অব্যয়। অব্যয় হচ্ছে এই 4 প্রকার। কি কি? সমুচ্চয়ী অব্যয়, তারপরে অনন্বয়ী অব্যয়, তারপরে অনুসর্গ অব্যয়, আর হচ্ছে অনুকার অব্যয়। অব্যয় থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, বিশেষ করে আমাদের এই সমুচ্চয়ী আর অনন্বয়ী এই 2টা অব্যয় থেকে বেশি প্রশ্ন হয়। তার আগে আমরা একটু মনে রাখবো যে সমুচ্চয়ী অব্যয় যেটা আছে সেটা আবার 3 প্রকার। 1 2 3। কি কি 3 প্রকার? একটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে সংযোজক, সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, আর হচ্ছে সংকোচক অব্যয়। এই হচ্ছে
অব্যয়ের টোটাল ক্লাসিফিকেশন। কি কি তাহলে গেল? আমাদের গেল হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। এগুলার মধ্যে সমুচ্চয়ী অব্যয় যেটা আছে সেটা তিন প্রকার। একটা হচ্ছে সংযোজক অব্যয়, একটা হচ্ছে বিয়োজক অব্যয়, আর একটা হচ্ছে সংকোচক অব্যয়। হ্যাঁ ভাইয়া, কাল আমার এনটিআরসিএ ভাইবা, অনেক ভয় লাগতেছে, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোয়াপু ফু দিয়ে দিছি। আল্লাহ ভরসা, ভালোভাবে দিয়েন, কনফিডেন্ট থাকবেন। ভাইবার রুম মানেই হচ্ছে কনফিডেন্স আপনার দেখাইতেই হবে। কনফিডেন্ট থাকবেন, যেটা পারবেন না সুন্দর করে বলবেন যে স্যার সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অথবা আই হ্যাভ নলেজ অ্যাবাউট ইট। যাই হোক না কেন এভাবে করে একটু বলে দিবেন, কনফিডেন্ট থাকবেন। সব প্রশ্ন পারতে হবে এমন কোনো কথা নাই, তবে যেন একদম কপাল টপাল ঘামায় টামায় একদম একাকার অবস্থা না হয়ে যায়, হাতে যেন কাঁপাকাঁপি না উঠে, একটু স্বাভাবিক থাকেন। আল্লাহ ভরসা। ওকে, তাহলে আমরা এখন পড়বো প্রথমে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কি? বাক্য বাক্য এই সমুচ্চয়ী অব্যয় হচ্ছে বাক্য বাক্য অথবা পদ আর পদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তারাই হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। বাক্য অথবা বাক্যের মধ্যে অথবা পদ এবং পদের মধ্যে যারা সম্পর্ক স্থাপন করে তারাই হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? তিন প্রকার। কি কি? সংযোজক, বিয়োজক আর হচ্ছে সংকোচক। সংযোজক অব্যয় কি? সংযোজক অব্যয় আমরা সবসময় মাথায় রাখবো, সংযোজক অব্যয় শর্টকাট, সুপার শর্টকাট, প্লাস করার কাজ করে। প্লাস করার কাজ করে মানে কি? ও এবং আর ইত্যাদি হচ্ছে সংযোজক অব্যয়। কিভাবে প্লাস করার কাজ করে? আমি বললাম রহিম ও করিম কাজটি করে, রহিম ও করিম কাজটি করে। আমার প্রশ্ন আসলো যে এখানে ও কোন অব্যয়ের উদাহরণ, কোন ধরনের অব্যয়ের উদাহরণ? তাহলে রহিম ও করিম কাজটা করছে, তার মানে রহিম প্লাস করিম দুইজন মিলে কাজটা করছে না? যেহেতু প্লাসের কাজ করছে তার মানে সংযোজক অব্যয়। আমি বললাম যে জলদি দোকান যাও, জলদি দোকান যাও ও আমার জন্য জিলাপি আনো, জিলাপি নিয়ে আসো। জলদি দোকান যাও ও আমার জন্য জিলাপি নিয়ে আসো। তাহলে এই যে ও, দোকান যাও প্লাস আমার জন্য জিলাপি নিয়ে আসো, দুইটা কাজ করো, যুক্ত হয়েছে। এই ধরনের যোগের কাজ যারা করে তারা হচ্ছে সংযোজক অব্যয়। সাধারণত এবং, ও, আর, তাই এগুলো হচ্ছে সংযোজক অব্যয়ের কাজ করে। ওকে, এরপরে আসি বিয়োজক অব্যয়। সংযোজক যদি প্লাস হয়, বিয়োজক অবশ্যই মাইনাসের কাজ করবে, খুব স্বাভাবিক। ভাই, নন ক্যাডার প্রিলি পরীক্ষা নিয়ে আপনার আইডিয়া শেয়ার করলে উপকৃত হব। আমার নন ক্যাডার জবগুলো সম্পর্কে লাভবিবাপু তেমন আইডিয়া নাই। আমার বিসিএস প্রাইমারি ছাড়া আমি কোনো পরীক্ষাই তেমন দিই নাই, আমার এরকম বেশি আইডিয়া নেই। ওকে, বিয়োজক অব্যয় কি? মাইনাসের কাজ করবে সাধারণত, বা, না হয়, কিংবা এগুলো হচ্ছে বিয়োজক অব্যয় হিসেবে কাজ করে। যেমন সাদা বা নীল কলমটা আনো, সাদা বা নীল কলমটা আনো, সাদা বা নীল কলমটা আনো। এখানে বা কোন ধরনের অব্যয়ের উদাহরণ আমাদের প্রশ্ন আসবে। দেখেন, সাদা অথবা নীল যে কোনো একটা মাইনাস করে দিতে বলছে, হয় সাদাটা আনো নাহলে নীলটা আনো। সাদা আনলে নীল আনা যাবে না, নীল আনলে সাদা আনা যাবে না। এই যে মাইনাস কোনো কিছু হয়েছে তাহলে এটা হচ্ছে বিয়োজক অব্যয়। তারপরে চা না হয় কফি খাবো, চা না হয় কফি খাবো। না হয় মাইনাস হয়েছে, হয় চা খাবো না হলে কফি খাবো, মাইনাস হয়েছে, তার মানে হচ্ছে এটা বিয়োজক অব্যয়। তাহলে অব্যয় কত প্রকার? অব্যয় হচ্ছে চার প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। সমুচ্চয়ী অব্যয় হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সংযোজক অব্যয়, একটা হচ্ছে বিয়োজক অব্যয়। সংযোজক অব্যয় কি? প্লাসের কাজ করবে বা যোগের কাজ করবে, এবং, ও, আর এগুলা দিয়ে সাধারণত হয়। বিয়োজক অব্যয় কি? বিয়োগের কাজ করবে, বা, না হয়, কিংবা এগুলো দিয়ে হয়। আর সংকোচক অব্যয় কি? সংকোচক অব্যয় হচ্ছে প্লাস মাইনাস দুইটারই কাজ করবে, এখানে প্লাসের কাজ করবে, এখানে মাইনাসের কাজ করবে, একই সাথে প্লাস এবং মাইনাসের কাজ করবে। সাধারণত তবু, অথচ, কিন্তু এগুলো হচ্ছে সংকোচক অব্যয় হিসেবে কাজ করে। আমি বললাম যে লোকটি গরিব কিন্তু সৎ। দেখেন, লোকটি গরিব মাইনাস জিনিস, কিন্তু সৎ প্লাস জিনিস, একই সাথে মাইনাস প্লাস দুইটাই হয়েছে। আমি বললাম এত পড়লাম তবু প্রিলি টিকলাম না, এত পড়লাম তবু প্রিলি টিকলাম না। এত পড়লাম প্লাস, প্রিলি টিকলাম না মাইনাস,
একই সাথে প্লাস এবং মাইনাস হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা সংকোচক অব্যয়। ঠিক আছে, এই ধরনের যে প্লাস মাইনাস উভয়ের কাজ করে সেগুলা হচ্ছে সংকোচক অব্যয়। তাহলে আরেকবার বলি, অব্যয়পদ 4 প্রকার। প্রথম হচ্ছে সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী অব্যয়টা আবার 4 প্রকার: সংযোজক, বিয়োজক, সংকোচক। সংযোজক মানে প্লাসের কাজ করবে, বিয়োজক মানে মাইনাসের কাজ করবে, সংকোচক মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটাই থাকবে। এই হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয় শেষ। এখন আসি অনন্বয়ী অব্যয়। অনন্বয়ী অব্যয় কি? অনন্বয়ী, অনন্বয়ী শব্দটার অর্থ হচ্ছে অ মানে হচ্ছে নয়, নন্বয়ী মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্ক। তাহলে নয় সম্পর্ক বা সম্পর্ক নাই এরকম। সোজা বাংলা কথায় একটা বাক্যের সাথে যদি এমন একটা শব্দ যুক্ত থাকে যেটার ওই বাক্যের সাথে সম্পর্ক নাই কিন্তু একটা এক্সপ্রেশন দিচ্ছে জাস্ট, এই ধরনের শব্দগুলোকে অনন্বয়ী অব্যয় বলে। আমি বললাম যে ওগো, ওগো চলে আসো তাড়াতাড়ি, চলে আসো তাড়াতাড়ি। আমি বললাম ওগো চলে আসো তাড়াতাড়ি। দেখেন, চলে এসো তাড়াতাড়ি এটা দিয়ে কিন্তু মনের ভাবটা পূরণ হয়, কিন্তু আমি একটু আদর করে ডাকলাম ওগো, এই যে ওগোকে ডাকলাম, এই যে এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলার হচ্ছে কোনো বাক্যের মধ্যে কোনো প্রভাব নাই কিন্তু শুধুমাত্র এক্সপ্রেশনের জন্য প্রকাশ করা হয়, এই ধরনের শব্দগুলোকে বলা হয় অনন্বয়ী অব্যয়। নেই সম্পর্ক মানে হচ্ছে বাক্যের সাথে কিন্তু সম্পর্ক নাই, শুধু আমি একটু আদর করলাম জন্যই ওগো বলে ডাকলাম, এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে অনন্বয়ী অব্যয়। আমি বললাম ইস তুমি ভীষণ দুষ্টু, তুমি ভীষণ দুষ্টু। এই যে ইস, তুমি ভীষণ দুষ্টু দিয়ে কিন্তু এক্সপ্রেশন হয়ে গেছে, এক্সপ্রেস হয়ে গেছে যাওয়ার, কিন্তু ইসটা দিয়ে আমি একটু দুষ্টামি করলাম। এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলোর হচ্ছে বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু হচ্ছে একটা এক্সপ্রেশন প্রকাশ করে, এই ধরনের পদগুলোকে বলা হয় অনন্বয়ী অব্যয়। নয় সম্পর্ক মানে বাক্যের সাথে সম্পর্কিত নয় কিন্তু হচ্ছে আমরা এক্সপ্রেশন দিচ্ছি। আরেকটা কথা, এই অনন্বয়ী অব্যয় থেকে একটা জিনিস বিশাল আসে, সেটা হচ্ছে মানে এই ধরনের তো এগুলো আসবেই, কোনটা অনন্বয়ী অব্যয় কোনটা পদন্বয়ী অব্যয় এগুলো তো আসবেই, সমুচ্চয়ী অব্যয় কোনটা এগুলো আসবে। পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস আসে যে অনন্বয়ী অব্যয়গুলা কোন বাক্যে কি প্রকাশ করছে, এরকম বেশ কিছু আপনাদের দেখবেন যে বইয়ের মধ্যে উদাহরণের পাশেই লেখা আছে। যেমন আমি বললাম যে কি বিপদ, কি বিপদ, লোকটি পিছু ছাড়ে না, লোকটি পিছু ছাড়ে না। কি বিপদ, লোকটি পিছু ছাড়ে না, কি বিপদ, এটা কি? অবশ্যই একটা অনন্বয়ী অব্যয়, তাই না? কারণ লোকটি পিছু ছাড়ে না এটা দ্বারাই কিন্তু আমার স্পষ্ট ব্যাপারটা, কিন্তু এই যে কি বিপদ কথাটার দ্বারাই কিন্তু আমার একটা এক্সট্রা এক্সপ্রেশন তৈরি হলাম। এখন প্রশ্ন আসে অনেক সময় যে এখানে কি, এই যে অনন্বয়ী অব্যয় আছে এটা কি অর্থ প্রকাশ করছে? আসলে এটা বিরক্তি অর্থ প্রকাশ করছে। কি বিপদ, লোকটা পিছু ছাড়ে না, এই যে বিরক্তি। তারপর আমি যদি বলি যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, তাহলে এই মরি মরি দ্বারা কি প্রকাশ করছে? উচ্ছ্বাস প্রকাশ করছে। তারপর আমি বললাম কি জানি আপনি যা শুনেছেন তা তো ঠিকই, এগুলা এখানে বলবে যে এই যে আপনি যা শুনেছেন তা তো ঠিকই, এখানে কোন অর্থ প্রকাশ করছে? এখানে সমর্থন অর্থ প্রকাশ করছে। তো এই ধরনের হচ্ছে প্রত্যেকটা বাক্যের মধ্যে কি অর্থ প্রকাশ করে অব্যয়টা, এগুলো মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে। এই জন্য বইয়ের মধ্যে যখন এক্সাম্পল পড়বেন তখন এই যে অব্যয়টা আসলে কোন অর্থ প্রকাশ করছে এটা একটু পড়ে নেবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের অনন্বয়ী অব্যয়। এরপরে আসি আমরা, তাহলে আমরা কি বললাম? সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? তিন প্রকার: সংযোজক, বিয়োজক আর হচ্ছে সংকোচক। সংযোজক মানে হচ্ছে প্লাস, বিয়োজক মাইনাস, আর সংকোচক মানে প্লাস মাইনাস দুইটাই থাকবে। অনন্বয়ী অব্যয় নেই সম্পর্ক মানে হচ্ছে এর সাথে সম্পর্ক নাই। দেখেন আরেকটা নাম আবেগ, মানে আবেগ প্রকাশ করার জন্য ইস কি সুন্দর তুমি। তাহলে অনুসর্গ অব্যয় এবার আসি। অনুসর্গ অব্যয় কি? কোনো কথা নাই যে বাংলায় বইয়ের মধ্যে যে অনুসর্গ অব্যয়টা লেখা আছে, মাত্র আসলাম ভাইয়া, ওয়েলকাম। ইস মাত্র আসলেন। তাহলে হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় বইয়ে যে অনুসর্গ অধ্যায়টা আছে এই অনুসর্গগুলা যে ইউজ করা হয় অনুসর্গগুলাকেই বলা হয় অনুসর্গ অব্যয়। যেমন হচ্ছে প্রতি, বিনা, সহ, ভিন্ন, হ্যাঁ, তোমার প্রতি আমার অনুরোধ, এই ধরনের যে অব্যয়গুলো আছে সেগুলো অনুসর্গ অব্যয়, কোনো ইম্পর্টেন্ট না, আসে না প্রশ্ন। তারপরে অনুকার অব্যয়, এটা থেকে ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না, তারপরে একবার দেখে রাখবেন। এই অনুকার অব্যয় কি? অনুকার অব্যয় আপনারা শুধু একটা কথাই মনে রাখবেন যে যত ধরনের কাল্পনিক সাউন্ড আছে, ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়, কাল্পনিক সাউন্ড, যত প্রকারের কাল্পনিক সাউন্ড আছে সবগুলাই হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। আমি বললাম যে কুকুর ডাকে ঘেউ ঘেউ, আসলে কি কুকুরের ডাকটা ঘেউ ঘেউ মানে কুকুর কি ঘেউ ঘেউ করে? বুক দেয় একটা, এটার একটা সাউন্ড আছে যেটা উচ্চারণ করা খুব কঠিন, এই জন্যই হচ্ছে কুকুরের ডাকটাকে ঘেউ ঘেউ বলে উল্লেখ করা, এরকম করে না। তখন ঘটনা হচ্ছে যে অরিজিনাল সাউন্ডটা আমরা জানি না। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর করে কি আসলে বৃষ্টি পড়ে? ট্রেন চলে ঝিকঝিক ঝিকঝিক, এটাকে ঝিকঝিক করে ট্রেন চলে না, কিন্তু এই সাউন্ড গুলাকে আসলে কল্পনা করা হয়। যত ধরনের কাল্পনিক সাউন্ড আছে এগুলা হচ্ছে আমাদের কি? অনুকার বা ধনাত্মক অব্যয়। ক্লিয়ার? তাহলে অব্যয় পদের হচ্ছে এই হচ্ছে আলোচনা।
সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। সমুচ্চয় অব্যয় 3 প্রকার, সংযোজক, বিয়োজক আর হচ্ছে সংকোচক। অনন্যয় অব্যয় পদের সাথে সম্পর্কিত নয়। তারপরে হচ্ছে অনুসর্গ অব্যয়, মানে হচ্ছে অনুসর্গগুলো যেগুলো ইউজ করা হয়। আর অনুকার অব্যয় সব ধরনের কাল্পনিক সাউন্ড। এখন আমাকে একটু কমেন্ট করে যে অব্যয় ক্লিয়ার কিনা। ওকে ইশরাত আপু, প্রবলেম নাই, ক্লাস করলেই হইলো, রেকর্ড হোক আর হচ্ছে ইয়া হোক, লাইভ হোক। আমাকে বলেন এখন অব্যয় ক্লিয়ার কিনা। এই অব্যয় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় বিসিএস এর মধ্যে, যেটুকু বললাম একটু যদি মাথায় ঢুকে তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জি ভাই বুঝছি, ক্লিয়ার। ওকে, এরপরে যা পড়বো এই পড়ার মধ্যে তেমন কিছু নেই, এগুলো আমাদের নিজের পড়া। সেটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য কি? সব্যয় পদ যেটা। বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে নাউন। এখন এই নাউনের যে প্রকার আছে আমরা সেগুলা পড়ে ফেলবো, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনটাকেই বলা হয় নাম বা সংজ্ঞাবাচক নাউন, যেমন দীপ্ত, পদ্মা, এগুলো হচ্ছে প্রপার। জাতিবাচক বা হচ্ছে কমন নাউন, মানুষ, মেয়ে আসবে, যে মানুষ কোন ধরনের বিশেষ্যের উদাহরণ আমাদেরকে বলতে হবে কমন নাউন বা জাতিবাচক। জাতিবাচক। এরপর আসে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে বলা হয় হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক আসবে যে ক্লাস, কোন ধরনের ইয়া, অথবা আসবে হচ্ছে ঝাঁক, অথবা জনতা, অথবা দল, এগুলা কোন ধরনের নাউনের উদাহরণ বা বিশেষের উদাহরণ। আমরা যারা ইংলিশ অলরেডি পার্টস অফ স্পিচ জানি তাদের হচ্ছে কি বলে, যারা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে জানি তারা এখানে বিশেষ্য নির্ণয় করতে পারবে। মানে বিশেষ্যের মধ্যে আমাদের ইয়া করতে হবে, নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, গুণবাচক বিশেষ্য যেগুলো আছে এগুলা শুধু এক্সাম্পল গুলা দেখতে হবে, আর কোনো কাজ নাই বিশেষ্য থেকে। এইটুক কাজ। লাইভ ক্লাস মজা লাগে, মজাই মজা। এরপরে আসি বিশেষ্যের পরে হচ্ছে সর্বনাম। সেম কাহিনী, সর্বনামেও সেম। সর্বনামের ইংলিশ কি? সর্বনাম। সর্বনামের ইংলিশ কি? প্রোনাউন। এই প্রোনাউনের যে পার্ট আছে, এই 8টা হচ্ছে প্রোনাউনের যে ইয়া আছে। প্রোনাউন ইংলিশ 8 প্রকার, বাংলা হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার প্রোনাউনের আমরা নাম পড়বো আর উদাহরণ পড়বো। যেমন ব্যক্তিবাচক বা পার্সোনাল প্রোনাউন কি আছে? আমি আছে, আমার আছে, আমাকে আছে, এগুলো হচ্ছে আই, মি, মাই, মাইসেলফ, এগুলো আছে না, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তারপরে হচ্ছে আত্মবাচক। আত্মবাচক কি? নিজে, খোদ, এরকম হচ্ছে, যেগুলাকে আমরা বলি হচ্ছে পজিটিভ কেস। তারপরে আছে হচ্ছে পারস্পরিক, আপনা আপনি, নিজে নিজে, পরস্পর, এগুলো আর কি মানে রেসিপ্রোকাল প্রোনাউন যেটাকে বলা হয়। তারপরে আছে হচ্ছে সামীপ্যবাচক, এই, এটি, এরা। দূরত্ববাচক ওই, ওই সব। প্রশ্নবাচক কে, কারা, কোন। এই ধরনের যে প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে আপনারা শুধু নামগুলো পড়বেন আর উদাহরণগুলো দেখবেন, নামগুলো পড়বেন আর উদাহরণগুলো দেখবেন, আর এখান থেকে কিছু লাগবে না। এরপরে সেম ভাবে বিশেষণ। এরপরে সেম ভাবে হচ্ছে বিশেষণ। বিশেষ্য, বিশেষণ, বিশেষণ। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি, নাউন যে জিনিসটা নাউনকে মডিফাই করে সেটাই হচ্ছে বিশেষণ। সাধারণত নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই আমরা, যেমন আমি বললাম নীল পদ্ম। নীল পদ্ম আমার পছন্দ, আমার পছন্দ। এখন নীলের নিচে দাগ দিয়ে বলছে নীলটা কোন ধরনের পদ। আমরা জানি পদ্ম হচ্ছে একটা নাউন, যেটা প্রপার নাউন। তাহলে আমি বললাম কেমন পদ্ম, উত্তর আসলো নীল পদ্ম। তার মানে নীল অবশ্যই একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভেরও সেম ভাবে হচ্ছে কিছু পার্ট আছে, যেমন হচ্ছে ক্রমবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক। এগুলো আসে না যে কোনটা ক্রমবাচক অ্যাডজেক্টিভ, কোনটা উপাদানবাচক বিশেষণ, এরকম করে প্রশ্ন আসে না। প্রশ্ন আসে 2-3টা মানে খুব ভাইটাল অ্যাডজেক্টিভ আছে, সেগুলা হচ্ছে 3টা ধরনের আসে। একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ থেকে প্রশ্ন আসে, আর একটা হচ্ছে ভাববাচক বিশেষণ থেকে। বিশেষণের বিশেষণ বা ভাববাচক বিশেষণ, এই 2টা থেকে প্রশ্ন আসে। ওকে, দুইটা জিনিস থেকে প্রশ্ন আসে বেশি, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর একটা ভাব বিশেষণ। এই 2টা জিনিস আমরা একটু জানবো। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? খুব স্বাভাবিকভাবে যেটা ভার্বকে মডিফাই করবে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করবে বা ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে। যেমন আমি বললাম যে রকেট অতি দ্রুত চলে। দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। ওকে, এখন আমি বললাম যে এখানে ক্রিয়া কি? এখানে ক্রিয়া হচ্ছে চলে। আমি বললাম কিভাবে চলে। সাধারণত ক্রিয়াকে কেন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো। এই ক্রিয়াকে কেন অথবা কিভাবে, এই 2টা দ্বারা প্রশ্ন যদি করি আমরা, তাহলেই হচ্ছে আমরা ক্রিয়া বিশেষণ পাবো।
অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করবে। আমি বললাম রকেট অত দ্রুত চলে, এখানে ইয়া কি কি জানি বলে, ক্রিয়া কি, ভার্ব কি, মানে এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে ভার্ব আর ক্রিয়া, বা ইংলিশটাই মুখে আসে। এখানে ক্রিয়া হচ্ছে চলে, তাহলে আমি বললাম কিভাবে চলে, উত্তর আসলো দ্রুত চলে। তার মানে এই যে ক্রিয়াকে মডিফাই করলে হচ্ছে দ্রুত, অতএব এই দ্রুত হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। আমি বললাম ধীরে বায়ু বয়, ধীরে বায়ু বয়, এখানে ক্রিয়া কি, এখানে ক্রিয়া হচ্ছে বয়, মানে হচ্ছে বয়ে চলছে কাজ। তাহলে কিভাবে বয়, ধীরে বয়, তাহলে ধীরে অবশ্যই একটা ক্রিয়া বিশেষণের উদাহরণ। ওকে, এই হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে হচ্ছে আমরা ভার্বকে কেন বা কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর একটা আছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ মানে হচ্ছে বিশেষণের বিশেষণ, ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। একটা জিনিস বিশেষণ আছে, ওইটার আবার বিশেষায়িত, বিশেষণকে বিশেষায়িত করবে। আমি বললাম যে সুন্দর কথা, সুন্দর কথা। এখন এখানে সুন্দর কথা, কথা কি, কথা একটা নাউন। কেমন কথা, আমি নাউনকে প্রশ্ন করলাম কেমন কথা, উত্তর আসলে সুন্দর কথা, তার মানে সুন্দর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন আমি বললাম যে খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। এখন সুন্দর তো এখানে বিশেষণ, আমি বললাম কেমন সুন্দর, উত্তর আসলো খুব সুন্দর। এই যে বিশেষণকে আমি কেমন বা হচ্ছে কি যেন কেন দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে সেটা হবে হচ্ছে বিশেষণের বিশেষণ, যেটাকে আমরা ভাব বিশেষণ বলি। ঠিক আছে, কোন বাক্যে অতি, অতি হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তারপরে আসি, এই গেল আমাদের মোটামুটি ভাবে বিশেষণ পদ। তাহলে আমরা কি কি পড়লাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই চারটা পড়লাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া। এরপরে হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে যা দ্বারা কোনো কিছু আমাদের কাজ করাকে বোঝায়, হওয়া বোঝায়, খাওয়া বোঝায়, এগুলাকে হচ্ছে ক্রিয়া। আমরা সবাই জানি ক্রিয়াপদ। ক্রিয়াপদ দুইটা বেসিসে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে, ভাব প্রকাশের দিক থেকে, আর একটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া কি, ওই যে আমরা গতদিন পড়ছিলাম কিন্তু ভার্বের ক্লাসে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর অসমাপিকা নন ফাইনাইট ভার্ব। মানে যেটা দ্বারা হচ্ছে টেন্স চেনা যায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা দ্বারা টেন্স চেনা যায় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া থাকলে বাক্য একদম পূর্ণ হয়ে যায়, অসমাপিকা থাকলে বাক্য পূর্ণ হয় না। ওকে, বাক্য পূর্ণ হয় না মানে হচ্ছে আকাঙ্ক্ষা থেকে যায়। হ্যাঁ, দেখেন এখন তাইলে ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে কি কি, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, আর হচ্ছে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে, মানে বাক্যে অবজেক্ট আছে কিনা, বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে তিন প্রকার, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক, একটা হচ্ছে অকর্মক, আর একটা হচ্ছে দ্বিকর্মক। সকর্মক কি, ওই যে সেদিন পড়ছিলাম আমরা ট্রানজিটিভ ভার্ব, মানে যে বাক্যে অবজেক্ট থাকবে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, মানে হচ্ছে দুইটা কর্ম থাকবে এরকম ক্রিয়া। ওকে, তাহলে আমরা আসি। ওকে, অতিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্বের বাংলাটা জানি কি, অব্যয়ের বিশেষণ, ওটা অব্যয়ের বিশেষণ। ওকে, তাহলে আসেন আমরা
বাক্যের উপস্থিতি, তাহলে কি হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে হচ্ছে আমরা তো জানি যে ভার্বকে বলা হয়, ভার্বই হচ্ছে ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদ হচ্ছে দুইটা বেসিসে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে সমাপিকা অসমাপিকা, আর একটা হচ্ছে বাক্যে কর্মের উপস্থিতি মানে হচ্ছে অবজেক্টের উপস্থিতির ভিত্তিতে। অবজেক্ট থাকলে সেটাকে বলা সকর্মক, অবজেক্ট না থাকলে অকর্মক, আর অবজেক্ট দুইটা থাকলে সেটাকে বলা হচ্ছে দ্বিকর্মক। এখন এই যে ভাব প্রকাশের দিক থেকে অসমাপিকা আর ক্রিয়া সমাপিকা ক্রিয়া আমরা সবাই জানি, যে আমি বললাম যে সমাপিকা ক্রিয়া আমি ফুটবল খেলি, খেলিটা সমাপিকা ক্রিয়া, কারণ এটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করছে। অসমাপিকা ক্রিয়া আমি বললাম আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি মনের মধ্যে হচ্ছে অতৃপ্তি কাজ করছে, এই যে অতৃপ্তি মনের মধ্যে কাজ করছে এগুলাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আমি খেলে, আমি যে, আমি গান গেয়ে, এই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেগুলো মনের ভাব পুরোপুরি প্রকাশ করে সেগুলোকে বলা হয় সমাপিকা ক্রিয়া। ওকে, এখন আসি বাক্যে কর্মের উপস্থিতিতে। সকর্মক ক্রিয়া মানে হচ্ছে যেই বাক্যের মধ্যে কি থাকে, যে বাক্যের মধ্যে হচ্ছে ইয়া থাকে, ক্রিয়া কর্ম থাকে বা অবজেক্ট থাকে। আমি বললাম যে এই যে আমি ফুটবল খেলি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে। আমি বললাম আমি কি খেলি, আমি ফুটবল খেলি, উত্তর আছে আছে, তার মানে এটা অবশ্যই একটা সকর্মক ক্রিয়া। আমি বললাম যে সেদিনের উদাহরণটা, মেয়েটি হাসে, মেয়েটি হাসে, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে হাসে। আমি প্রশ্ন করলাম কি হাসে, কোনো উত্তর আছে নাই। আমি বললাম কাকে হাসে, কোনো উত্তর আছে নাই। তার মানে যেহেতু, হ্যাঁ এখন তো প্রতিদিন টাইটেল দিয়ে রাখি আমি ক্লাসে, আজকেও টাইটেল দেওয়া আছে, গতকালকেও টাইটেল দেওয়া আছে, তার আগের দিনও টাইটেল দেওয়া আছে। তাহলে মেয়েটি হাসে, মেয়েটি কি হাসে আছে, কাকে হাসে আছে নাই, তার মানে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া কি, দ্বিকর্মক ক্রিয়ায় হচ্ছে দুইটা কর্ম থাকবে, যেমন বাবা আমাকে কলম দিলেন, কলম দিলেন। এখন আমি প্রশ্ন করলাম দিলেন, এখানে ভার্ব, আমি বললাম কি দিলেন, কলম দিলেন। আমি বললাম কাকে দিলেন, আমাকে দিলেন। কি বা কাকে দুইটা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই কর্মটা, ভার্বটাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। এই গেল হচ্ছে আমাদের কি বাক্যে কর্মের উপস্থিতিতে অকর্মক, সকর্মক আর দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। ওকে, ক্রিয়ার মধ্যে আরো কয়েক ধরনের ক্রিয়া আছে, হচ্ছে গঠনের ভিত্তিতে আছে ক্রিয়া 5 প্রকার। এর মধ্যে আমাদের মধ্যে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে যৌগিক ক্রিয়া কি জিনিস লাগে, আর একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া কি জিনিস লাগে। এই দুইটা ক্রিয়া আমাদের মাঝে মাঝে লাগে, যৌগিক ক্রিয়া কি আর প্রযোজক ক্রিয়া কি। মনে রাখবেন যে যখনই একটা বাক্যের মধ্যে আলাদাভাবে দুইটা ক্রিয়া আমি লিখি, এগুলো গঠনের ভিত্তিতে 5 প্রকার, কিন্তু 2 প্রকার লাগে, একটা হচ্ছে যৌগিক ক্রিয়া আর একটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া আর হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক, যৌগিক ক্রিয়া কি, একটা সমাপিকা একটা অসমাপিকা থাকবে, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা প্লাস সমাপিকা। অসমাপিকা প্লাস সমাপিকা যদি থাকে তাহলে সেটাকে বলবো যৌগিক ক্রিয়া। কেমন, আমি বললাম আমি খেয়ে আসি, আমি খেয়ে আসি। এই যে খেয়েটা হচ্ছে অসমাপিকা, আমি খেয়ে কোনো ইয়া আছে, পূর্ণ হইলো না, তার মানে খেয়ে হচ্ছে অসমাপিকা, আর হচ্ছে আসি, আসি হচ্ছে সমাপিকা। তাহলে আমি খেয়ে আসি, এই দুইটা মিলে হচ্ছে অবশ্যই কি যৌগিক ক্রিয়া। খেয়ে আসি কোন ক্রিয়ার উদাহরণ, এইভাবে প্রশ্নে আসে যৌগিক ক্রিয়া। বললাম হচ্ছে ঘরে এলে বলবো, ঘরে এলে, তুমি ঘরে এলে আমি বলবো, এই ধরনের আর কি কথাটা, ঘরে এলে বলবো। তাহলে এলে হচ্ছে অসমাপিকা, বলবো হচ্ছে সমাপিকা, তাহলে এলে বলবো এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। আর প্রযোজক ক্রিয়া কি, ওই যে আমরা পড়ছি না যে প্রযোজক প্রযোজ্য, ইয়াতে পড়লাম না, কারকে পড়লাম না যে প্রযোজক কর্তা কি বা প্রযোজ্য কর্তা কি। প্রযোজক বা প্রযোজ্য কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখান, চাঁদ দেখান। এখানে প্রযোজক কে, মা, কারণ যে হচ্ছে ডিরেকশন দেয় বা প্রযোজনা দেয় সে হচ্ছে প্রযোজক। প্রযোজ্য কার জন্য, শিশুর জন্য কাজটা প্রযোজ্য, তার মানে শিশু হচ্ছে প্রযোজক, প্রযোজ্য ক্রিয়া, প্রযোজ্য কর্তা। আর এই যে প্রযোজক আর প্রযোজক কর্তা যেখানে আছে সেখানে যে ক্রিয়াটা থাকে সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ দেখান। এই দেখানই হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই হচ্ছে ক্রিয়াপদ সম্পর্কিত আলোচনা। যেগুলো পড়াইলাম এগুলোর মধ্যেই বিসিএস এর প্রশ্ন সাধারণত সীমাবদ্ধ থাকে, একটু একটু এপাশ ওপাশ থাকতে পারে, বাকিটা আপনারা নিজে পড়ে নিলেই বুঝে যাবেন। তবে বোঝানোর জায়গাগুলো আমি আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিলাম। বলেন তাহলে পদ ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার হলে একটু হুম লেখেন। পদ প্রকরণটা ক্লিয়ার হলে একটু হুম লেখেন।
যৌগিক ও মিশ্র, আসলে গঠন অনুসারে যৌগিক ও মিশ্র না, গঠন অনুসারে ক্রিয়া আসলে 5 প্রকার, যার মধ্যে যৌগিক, মিশ্র আর হচ্ছে প্রযোজক, এই তিনটা বেশি আসে। না, পজিটিভ ভার্বের মতো না এটা, ঠিক। আবার বলতেও পারেন। ভাইয়া প্রাইমারির জন্য একটা মডেল টেস্ট বই সাজেস্ট করেন। অগ্রদূতের গঠনগত দিক থেকে 2 ভাবে দেয়া আছে ভাই, কি জানি ভাই, আমি তো জানতাম 5 প্রকার। প্রবলেম নাই, এগুলো কত প্রকার এটা আসবে না, কিন্তু ওই যে ইয়াগুলা, এই যে পজিটিভ ভাব হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওকে, প্রিসেপ্টরস এর মডেল টেস্ট নিতে পারেন, অথবা প্রাইমারির জন্য ওই যে কি জানি স্যারের নাম, গাজী মিজানুর রহমান যে লোকটা আছে, ওনার বই নিতে পারেন ইচ্ছা। আসি এখন আমরা উপসর্গ। উপসর্গ বিশেষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথম কথা হচ্ছে উপসর্গ কি। উপসর্গ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো শব্দের শুরুতে বসে হয় শব্দটার অর্থ পরিবর্তন করে, না হলে সংকোচন করে, না হলে প্রসারণ করে। হ্যাঁ, যে কোনো কিছু করতে পারে। উপসর্গ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো হচ্ছে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অথবা পূর্ণতা করে, অথবা সম্প্রসারণ করে, অথবা সংকোচন করে, অথবা অর্থ চেঞ্জ করে। যেমন গ্রহ বললে একরকম অর্থ, আমি যদি বলি উপগ্রহ তাহলে অন্যরকম অর্থ হয়ে গেল। গ্রহ আর উপগ্রহ তো কখনো এক না, তাই না? তারপরে আমি বললাম হচ্ছে হাঁস, বললাম আমি, তারপর বললাম হচ্ছে পাতিহাঁস। পাতিহাঁস, দেখেন হাঁস হাসি থাকলো কিন্তু অর্থ সংকোচন হয়ে গেল। পাতিহাঁস দ্বারা আমি ছোট হাঁসকে বুঝাইলাম। তার মানে যে জিনিসগুলো দ্বারা অর্থ সংকোচন, প্রসারণ বা হচ্ছে অর্থের চেঞ্জ হয়, এদেরকে বলা হয় উপসর্গ, যার ইংলিশ নাম হচ্ছে প্রিফিক্স। এখন উপসর্গ কাকে বলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে উপসর্গ কত প্রকার এবং প্রত্যেক উপসর্গের ব্যবহারগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। কি ধরনের ব্যবহার থেকে? যে একটা শব্দ দেয়া থাকবে, দিয়ে বলবে যে এখানে কোন উপসর্গ ব্যবহার হয়েছে। সাপোজ নিমরাজি, নিমরাজি একটা শব্দ দেয়া আছে, দিয়ে আমাদেরকে বলবে নিম কোন উপসর্গের উদাহরণ। আমরা জানি নিম হচ্ছে ফার্সি উপসর্গের উদাহরণ, যখন আমরা পড়বো একটু পর তখন জানবো। হ্যাঁ, ফার্সি উপসর্গের উদাহরণ। এইভাবে হচ্ছে উপসর্গ ডিটেকশন আসে, অথবা উপসর্গের বেসিক থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি আরবি উপসর্গ, এই ধরনের। আরেকটা প্রশ্ন আসে ইদানিংকালে যে উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পাতিহাঁস, পাতিহাঁসে পাতি কোন অর্থে ব্যবহার হয়েছে? পাতি হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। আলুনি, আলুনিতে আ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এই জিনিসগুলা মনে রাখা হচ্ছে খুবই কঠিন, কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেকগুলা দেয়া আছে, কিন্তু কিছু করার নাই। যদি প্রশ্ন উপসর্গ থেকে কঠিন হয় তাহলে ওইখান থেকে আসবে, আর আদারওয়াইজ এই যে যদি উপসর্গ আমাদের শুধু মুখস্থ থাকে তাহলে উপসর্গ থেকে উত্তর করা যায়। ওকে, তারপরেও কিছু উপসর্গের আপনারা ওই মিনিং গুলা সহ দেখবেন যে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সাধারণত ওইখান থেকে আসে না, প্রশ্ন কম আসে, তবে আসলেও কিছু করার নাই। বিসিএস এর জন্য প্রিসেপ্টরস এর মডেল টেস্ট ভালো। বাবা, এক ক্লাসের মধ্যে এরকম এতগুলা টপিক, গরম লেগে গেল। ওকে, উপসর্গের প্রকারভেদ। আমরা জানি উপসর্গ হচ্ছে 3 প্রকার। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ বা তৎসম, আর হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত 20টা, আর বিদেশি অনেকগুলো আছে, বিভিন্নভাবে ভাগকৃত। আমাদের অনেক সময় মনে থাকে না বাংলা 21টা নাকি হচ্ছে সংস্কৃত 21টা, এটা একটু কনফিউশন হয়। আমরা মনে রাখবো যে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলেতে পারি? তার মানে বাংলা অবশ্যই 21টাই হবে, আর সংস্কৃত 20টা। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একদম এই বাংলা আর সংস্কৃত যে 20টা 21টা উপসর্গ আছে, এগুলো একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। তাহলেই যে কোনো একটা শব্দ আসলে আমরা বলে দিতে পারবো এটা কোন উপসর্গের উদাহরণ, বাংলা নাকি সংস্কৃত। যেমন বাংলা 21টার কথা যদি বলি আমরা, তাহলে অ, অঘা, অজ, অনা, আ, আন, আব, আর, ইতি, উনা কতকুনা, ইতি উনা কতকু, ইতি,
উনা কদ কু নি পাতি বি ভর রাম স শাশু শাশু হা। এই 21টা হচ্ছে বাংলা উপসর্গ। অ অঘা অজনা আ আন আব আর ইতি উনা কদকু নি পাতি বিভর রাম স শাশু হা। এই কয়েকটা হচ্ছে বাংলা উপসর্গ। আর ইয়াগুলা কি, সংস্কৃত গুলা কি? প্র পরা অপ সম নি অনু অব নির দূর বি অধি সু উত পরি প্রতি অতি অভি অপি উপ আ। এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। কেন এগুলো লিখলাম? কারণ দেখেন, যদি আমাদের আসলো যে ইতিপূর্বে, তাহলে ইতি কোন উপসর্গের উদাহরণ? আমরা জানি ইতি উনা কতকু। ইতি হচ্ছে কি বাংলা উপসর্গের উদাহরণ। আমাদের আসলো কুপ্রভাব, ইতি উনা কতকু, কু আছে, তার মানে এটা বাংলা উপসর্গের উদাহরণ। আমি বললাম যে প্রকৃষ্ট, প্র কোন উপসর্গের উদাহরণ? আমরা জানি প্র পরা অপসম নি। এগুলো যে মুখস্থ থাকে তাহলে আমরা অনায়াসে বলে দিতে পারবো এটা হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ আর এটা হচ্ছে আর সংস্কৃত উপসর্গের উদাহরণ। কিন্তু একটা প্রবলেম হয় এখানে, সেটা হচ্ছে দেখেন এখানে এই যে আ আছে, সু আছে, বি আছে, নি আছে, এখানেও আছে হচ্ছে আ আছে, সু আছে, বি আছে, নি আছে। এই 4টা উপসর্গ দুই জায়গায় কমান, আশু বিনি, যেটাকে আমরা বলি আ সু বি নি। এখন এই 4টা উপসর্গ দিয়ে যদি একটা শব্দ আমাকে দেয়, আমাকে দিল আকাশ, কোন উপসর্গ যুক্ত হয়ে ইয়া হয়েছে? অথবা আমাকে দিল আলুনি, আলুনি দিয়ে বললো হচ্ছে কোন উপসর্গ যোগে শব্দটা যুক্ত হয়েছে। আমরা জানি আ উপসর্গ কোথায় আছে? আ তো বাংলা উপসর্গেও আছে, আ তো এই যে ইয়াতেও আছে, সংস্কৃত উপসর্গতেও আছে, তাই না? তাহলে এটা কোন উপসর্গের উদাহরণ আমরা লিখবো? কোনটা উত্তর হবে? বাংলা উপসর্গ হবে নাকি সংস্কৃত হবে? এটা একটা কনফিউশন। এই 4টা উপসর্গ নিয়ে আমাদের যে কনফিউশনটা আছে এটা এখন আমরা দূর করব। এই 4টা উপসর্গ এখন আমরা কিছু গল্প বলবো। এই গল্পের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দে যদি আশু বিনি এই 4টা উপসর্গ আমরা পাই তাহলে সেগুলো বাংলা উপসর্গ। আদারওয়াইজ ওই শব্দ বাদে অন্য যে কোনো শব্দের মধ্যে যদি আমরা আশু বিনি পাই তাহলে সেগুলো হবে সংস্কৃত উপসর্গের উদাহরণ। চলেন আমরা এখন গল্প শুনি। প্রথম গল্প আমরা শুনবো আশু বিনির সুকে নিয়ে। সু, সু এর ব্যবহার। সু উপসর্গটা কখন কখন বাংলা হবে? আমাদের এলাকায় একটা ছেলে আছে সুমন নাম, সুমন, একটা মেয়ে আছে সুমনা নাম। এখন সুমন কি হয়েছে, সুমনাকে খুব পছন্দ করে, সুমনা পাত্তাও দেয় না। কিন্তু অনেকদিন ঘুরঘুর করতে করতে একদিন কি হয়েছে, সুমনা একটু সুমনের দিকে মিষ্টি ভাবে তাকাইছে, সুনজর দিছে। সুমন একদম খুশি হয়ে কোনো কথা নাই, একদম সুমনাকে উঠায় নিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে একাকার অবস্থা করে ফেলছে, একদম মানুষের সামনে প্রচার করে দিয়েছে যে আমি সুমনাকে বিয়ে করছি। তো এই গল্পটা এইভাবে আমরা মনে রাখবো যে সুমনা সুমনের দিকে সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। তাহলে কি, সুমনা সুমনের দিকে সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এটুক গল্প যদি মনে রাখি তাহলে আমরা মনে রাখবো যে সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম, এই কয়েকটা বাক্যেই যদি শুধুমাত্র সু ব্যবহার হয় তখন এরা বাংলা উপসর্গের উদাহরণ। আদারওয়াইজ যে কোনো জায়গার মধ্যে সু যদি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের কিসের উদাহরণ? তৎসম উপসর্গের উদাহরণ। অন্য অন্য জায়গায় কি ধরনের হতে পারে? সাপোজ আমি বললাম যে সুকণ্ঠ অথবা সুগম,
দিয়ে বললাম এখানে সু কোন উপসর্গের উদাহরণ। সুকণ্ঠ কি এই যে সুনজর, সুখবর, সুদিন, সুকাশ, সুনাম আছে না, এই পাঁচটার বাইরে এটা, তার মানে এটা অবশ্যই তৎসম শব্দের উদাহরণ, তৎসম উপসর্গের উদাহরণ বা সংস্কৃত উপসর্গের উদাহরণ। সুগম, এই সু কি এই পাঁচটার মধ্যে কোনো শব্দ আছে নাই, তার মানে এটা হচ্ছে সংস্কৃত শব্দের সংস্কৃত উপসর্গের উদাহরণ। কিন্তু আমাদেরকে যদি বলে সুদিন, সুদিনে সু কোন উপসর্গের উদাহরণ, সুদিনে সু অবশ্যই বাংলা উপসর্গের উদাহরণ। কেন? কারণ এই যে সুনজর, সুখবর, সুদিন, সুকাশ, সুনাম এই পাঁচটার মধ্যে আছে। এই দু জায়গা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। সু এর ব্যবহার গেল। সুমনা, সুমনের দিকে সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে কিসের আশা করলো? সুনামের আশা করলো। এই দু জায়গা ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। ওকে, ক্লিয়ার। এখন আসি আমরা আশু বিনির। সু তো গেল, এখন আমরা নি, নি এর ব্যবহার দেব। নি কখন কখন বাংলা উপসর্গ হবে। নিদয় নামের আমার একটা ফ্রেন্ড ছিল, এই হারামি এত পেটুক ছিল, এত পটুক ছিল যে হচ্ছে যে কোনো জায়গায় দাওয়াত থাকা না থাক এ যাইতো, যে একটা নিরেট প্লেট নিত, একটা বড় একটা প্লেট নিত, নিয়ে ইচ্ছা মতো খাইতো, যে পেট একদম টুমটুমা হইতো, মানে নিভাজ, একদম পেটের মধ্যে কোনো ভাজই থাকতো না। হওয়ার পর আস্তে করে নিখুঁত ভাবে খাওয়ার পরে ওখান থেকে নির্লজ্জের মতো উঠে চলে যাইতো, হ্যাঁ, নিখোঁজ হয়ে যাইতো। তো এইটাই আমরা একটু মনে রাখবো যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। এটুক জানলে আমাদের শেষ। তাহলে কি এখানে নিদয়, নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ, নিখোঁজ, এই কয়েকটা ওয়ার্ডে যদি নি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গের উদাহরণ। আদারওয়াইজ নি অন্য যে কোনো শব্দে থাকলে সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গের উদাহরণ। যদি বলি আমি নির্ভয়ে নি অবশ্যই সংস্কৃত উপসর্গের উদাহরণ। কিন্তু আমি যদি বলি নিভাজ তাহলে অবশ্যই এটা বাংলা উপসর্গের উদাহরণ। তাহলে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নীলাজ পেটে নিখোঁজ হলো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের নি এর ব্যবহার গেল। তাহলে আশু বিনির কি কি গেল? সু গেল, নি গেল। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে আ আর বি, এই দুইটা বাকি থাকলো। আ বি এই দুইটা উপসর্গ বাকি থাকলো। এই দুইটার জন্য একটা নতুন গল্প। বিভুই নামের এক বাচ্চা আছে, কি করছে, একদিন একাই নিজে নিজে বনভোজন করবে বা পিকনিক করবে এই চিন্তা করছে। করে একদম মনে করেন একটা জায়গার মধ্যে রান্না করতে যাবো, তো রান্না করতে যাবে তো এত বাচ্চা মানুষ, কি করছে, এগুলা চাল নিছে যেগুলা হচ্ছে মানে একদম আছাকা, আধোয়া, আলুনি, মানে হচ্ছে তারপর হচ্ছে আকির যুক্ত এরকম চাল দিয়েছে। এগুলা চাল নেয়ার মানে এগুলা চাল দিয়ে যখন খিচুড়ি রান্না করার চেষ্টা করছে তখন সে একেবারে ব্যর্থ হয়ে একদম হতাশ হয়ে ওই জায়গাটা থেকে যেগুলা ওই যে নিয়ে গেছিল রান্না বান্না করার জন্য আগাছা যেগুলো ছিল এগুলা নিয়ে একদম মন খারাপ করে বিনামা হয়ে আকাশের দিকে তাকায় হচ্ছে ওখান থেকে গায়েব হয়ে গেছে বা হচ্ছে চলে গেছে। এই গল্পটাই যদি আমরা এইভাবে করে বলি যে ভাই আসলে কি বন্ধু ছিল আপনার, এরকম আসলেই ছিল। আমাদের ভার্সিটির একদম নাম বলি, আমার ভার্সিটির একটা ফ্রেন্ড আছে ইজাজ নাম, এই ইজাজ আমার বন্ধু। এই হচ্ছে আমরা যদি মানে এই যে হলে থাকতাম, তো আমরা রব হলে থাকতাম আমি,
আব্দুর রব হলে চিটাগাং ইউনিভার্সিটির আমাদের পিকনিক হইতো কয়েকদিন পর পর, মানে অন্তত পক্ষে 10 দিনে 15 দিন পর পর আমরা ডিপার্টমেন্টের পিকনিক করতাম। ডিপার্টমেন্ট মানে আমাদের হলে আমাদের ডিপার্টমেন্টে যারা আছে যে 20-22 জন, ওই 22 জনের মধ্যে একটা পিকনিক করতাম চাঁদা দিয়ে। পিকনিকের মধ্যে বিরিয়ানি রান্না হতো। বিশ্বাস করবেন না, আমরা সবাই বিরিয়ানি খাওয়ার পরে হাড়ির মধ্যে অন্তত পক্ষে জানেনি যে কোনো রান্না বান্নায় কিন্তু অনেক খাবার বাঁচে। এখন কি করতো, আমাদের সবার নেওয়ার পর ওই হাড়িটাতে বসতে হয়। বসার পর এই যে টুকটুক করে খাওয়া শুরু করতো, আমাদের ইয়া শেষ, তারপর আমাদের কোক খাচ্ছি, গান বাজনা করতেছি, আর খাওয়া চলতেই আছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, কি রে বন্ধু তোর, তুই কেমন করে এগুলা খাইস, তোর পেট ভরে না? বন্ধু আমি তো পেটের দিক তাকাই খাই না, আমি তো হাড়ির দিক তাকাই খাই, যতক্ষণ হাড়ি শেষ হয় নাই ততক্ষণ আমি আসি। মানে এরকম খাওয়া আমি আমার লাইফে খুব কমই দেখছি মানুষের। একবার আমি ওকে চ্যালেঞ্জ করছিলাম, তুই 8টা যদি ইয়া খাইতে পারিস বিরিয়ানির এক্সট্রা, তাহলে আমি টাকা দেবো। আর আমি 12টা এক্সট্রা খাইছে বিরিয়ানির। তো মানে লস প্রজেক্ট পুরাপুরি ভাবে। আচ্ছা, তাহলে আমরা এখন ইয়ার বিভুইয়ের কথা শুনি। হ্যাঁ, যে গল্পটা শুনবো এখন আমরা বিভুইয়ের গল্প। যে একদিন বিকেলে বিভুই কি করছে, আকারা আচালা আছাকা আধোয়া, আকারা আচালা আছাকা আধোয়া, আধোয়া চালের আলুনি খিচুড়ি, আলুনি খিচুড়ি রান্নার, আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। এই হচ্ছে আমাদের গল্প। একদিন বিকেলে বিভুই আকারা আচালা আছাকা আধোয়া চালের আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। এই কয়েকটা শব্দ যদি আমাদের থাকে তাহলে এগুলাতে যে উপসর্গ ব্যবহার হয়েছে এগুলা বাংলা উপসর্গের উদাহরণ। আদারওয়াইজ আ আর বি অন্য কোনোখানে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা সংস্কৃত উপসর্গের উদাহরণ। যেমন বিকেল শব্দের মধ্যে বি কোন উপসর্গের উদাহরণ? অবশ্যই বাংলা উপসর্গের উদাহরণ। আগাছাতে আ কোন উপসর্গের উদাহরণ? অবশ্যই বাংলা উপসর্গের উদাহরণ। বিপথে বি কোন উপসর্গের উদাহরণ? বাংলা উপসর্গের উদাহরণ। কিন্তু আমি যদি বলি বিমর্ষক বি কোন উপসর্গের উদাহরণ, তাহলে অবশ্যই সেটা হবে সংস্কৃত উপসর্গের উদাহরণ। ওকে, তাহলে একদিন বিকেলে বিভুই আকারা আচালা আছাকা আধোয়া চালের আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আগাছা ও আগাঠা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। মাগো, ক্লিয়ার এইটুক জায়গা? ভাইয়া আপনাদের বুক লিস্ট অনুসারে বই কিনছি, ওনারা অনেক সুনাম করছে। কে অনেক সুনাম করছে আপু? ওনারা কারা? সোনিয়া খাতুন আপু, ওনারা কারা?
কি রে সোনিয়া আপু, ওনারা অনেক সুনাম করছে, ওনারা কারা? এবার আসি আমরা বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ লাইব্রেরিয়ার ভাইয়া, ও আচ্ছা, কি বলছে ওনারা যে ঠিক আছে এই চয়েস? এখন আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ মানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, যেমন আরবি উপসর্গ। আরবি উপসর্গ আছে হচ্ছে 6টা। কি কি? আম, খাস, লাগর, বাজে, খয়ের। এইভাবে মনে রাখবেন যে আম, খাস, লাগর, বাজে, খয়ের। আম, খাস, লাগর, বাজে, খয়ের, এগুলো হচ্ছে আরবি উপসর্গের উদাহরণ। আমাকে বললো যে আম জনতা, আম কোন উপসর্গের উদাহরণ? অবশ্যই আরবি উপসর্গের। খাস মহল, খাস কোন উপসর্গের উদাহরণ? আরবি উপসর্গের। লাপাত্তা, লাপাত্তাতে লা কোন উপসর্গের উদাহরণ? আরবি। গড় রাজি, গড় রাজিতে গড় কোন উপসর্গের উদাহরণ? আরবি উপসর্গের উদাহরণ। এইভাবে মনে রাখবেন। এরপর আছে ফার্সি। ফার্সি উপসর্গ আছে হচ্ছে 10টা। কি কি? এইভাবে মনে রাখবেন। নিম, ফি, বেদর, নিম, ফি, বে, দর, কার বদনা, কার বদ না, কম বর্ব, কম বর ব। নিমফি বেদর লাইব্রেরি ভাইয়া বলছে যে নাইস চয়েস, ওকে থ্যাংক ইউ। তাহলে নিমফি বেদর কার বদনা কম বর্ব মানে হচ্ছে এই 10টা হচ্ছে ফার্সি উপসর্গ। আমাকে বললেন নিম রাজি, নিমতে হচ্ছে নিম কোন উপসর্গের উদাহরণ? ফার্সি উপসর্গের। ফি রোজ, ফি কোন উপসর্গের উদাহরণ? ফার্সি। বেদব, বি কোন উপসর্গের উদাহরণ? এটা হচ্ছে ফার্সি। বদমেজাজ, বদ কোন উপসর্গের উদাহরণ? ফার্সি উপসর্গের উদাহরণ। খালি এইভাবে টানা মুখস্থ করলে এখান থেকে যা প্রশ্ন আসলে আমরা সব পাবো। আম, খাস, লাগর, বাজে, খয়ের আরবি 6টা, ফার্সি 10টা হচ্ছে নিমফি বেদর কার বদনা কম বর্ব। এরপরে আছে ইংরেজি। ইংরেজি 4টা, ইংরেজি 4টা উপসর্গ। কি কি? ফুল, হাফ, হেড, সাব। ফুল, হাফ, হেড, সাব। যদি বলে আমাকে সাব ইন্সপেক্টর, সাব কোন ইয়ার উপসর্গের উদাহরণ? অবশ্যই ইংলিশ। ফুল বাবু, ফুল কোন উপসর্গের উদাহরণ? ইংরেজি উপসর্গ। হেড স্যার, হেড কোন উপসর্গের উদাহরণ? ইংরেজি উপসর্গের উদাহরণ। আর উর্দু বা হিন্দি একটা আছে, উর্দু বা হিন্দি, এর একটা উপসর্গ হচ্ছে হর, হরতাল বা হর রোজ। হর কোন উপসর্গের উদাহরণ? এটা হচ্ছে উর্দু বা হিন্দি। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে উপসর্গ সম্পর্কে যাবতীয় প্রশ্ন। এখান থেকে যাই আসুক না কেন এখন আমরা উপসর্গ থেকে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আরবি তাহলে আম, খাস, লাগর, বাজে, খয়ের। ফার্সি হচ্ছে নিমফি বেদর কার বদনা কম বর্ব। ইংরেজি হচ্ছে ফুল, হার্ড, হেড, সাব। আর হচ্ছে উর্দু হচ্ছে হর। এই গেল আমাদের উপসর্গের ক্লাস। এরপরে হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় এখন পড়াইলে আপনারা আমাকে মারবেন আমি জানি, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে আর আমি পড়াবো না, কারণ আছে। দেখেন এখন কথা বলি প্রকৃতি প্রত্যয় নিয়ে। প্রকৃতি প্রত্যয় আমাকে যদি বলেন বিসিএস এর জন্য কেমন ইম্পর্টেন্ট, আমি বলবো একদম 3 স্টার টপিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু এই টপিকটা নিয়ে একটু কিছু কথা আছে। প্রথম কথা, এটা একটা হিউজ টপিক, একদম হিউজ, মানে অনেক বড় একটা টপিক প্রকৃতি প্রত্যয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যে ছন্দ দিয়ে মুখস্থ করেন ভাই সমস্যা নেই, প্রকৃতি প্রত্যয় একটা হিউজ অধ্যায়। দ্বিতীয় কথা হচ্ছে এইটা আপনি কষ্ট করে শিখবেন হচ্ছে প্রকৃতি প্রত্যয় গঠনের নিয়ম, আসবে ভাঙ্গার নিয়ম, মানে একদম সন্ধির মতো। আমি এইটা নিয়ে অনেক ক্লাস করছি, অনেক মানে প্রকৃতি প্রত্যয় নিয়ে মানে কয়েক ঘন্টার ক্লাসও কয়েকটা করছি আমি, কিন্তু আমার মাথার উপর দিয়ে যায় সবসময় এটা। আর যদিও কিছু জিনিস আমি বুঝি, কিন্তু মানে বোঝা বা হচ্ছে পড়া একরকম, এর থেকে প্রশ্ন আসে অন্যরকম। কারো যদি খুব ইন্টারেস্ট থাকে প্রকৃতি প্রত্যয় সম্পর্কে জানা, ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা অল্প ক্লাসের মধ্যে বলা সম্ভব না। আর আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা কেউ শর্টকাটে এটা জানতে চান, তাহলে এখান থেকে নবম দশম শ্রেণীতে যে কয়েকটা উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো ঠাড়াই মুখস্থ করবেন, একদম টিএম টানা মুখস্থ, লিখে লিখে মুখস্থ করবেন। ওকে, যে অমুককে ভাঙলে এত যোগ এত হয়, এইভাবে করে লিখে লিখে হচ্ছে মুখস্থ করবেন এইটা। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করবেন, প্রিভিয়াস ইয়ারে যে প্রকৃতি প্রত্যয়গুলো দেওয়া আছে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলেই এখান থেকে কমন আসবে। প্রকৃতি প্রত্যয় থেকে সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো একটা প্রশ্ন কমন এসে যায়। এইটুকু কাজ আপনারা করতে পারেন। আর যদি কারো খুব বেশি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা একটু ইউটিউবের মধ্যে বেশ কিছু ক্লাস আছে প্রকৃতি প্রত্যয়ের উপর, এই ক্লাসগুলো একটা দুইটা করে নিতে পারেন। তবে আমার মনে হয় ক্লাস করার চেয়ে যদি এইভাবে আপনারা একটু লিখে লিখে মুখস্থর মতো করে ফেলেন তাইলেই বেশি ইফেক্টিভ, কারণ রুলস অনুযায়ী এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় না,
খুব কঠিন। আমি চেষ্টা করে দেখেছিলাম, হয় না। এগুলো হচ্ছে বাস্তব কথা। এখন আবেগের উপর কারো হাত নাই। কেউ যদি অনেক আগেই 9-10 এই প্রকৃতিতত্ত্বই বুঝে থাকেন তাহলে অবশ্যই তারা হচ্ছে রুল অনুযায়ী পড়বেন। কেউ যদি আমার মতো থেকে থাকেন তাহলে এই কাজটা করবেন, তাতেই এনাফ ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি বুঝে থাকেন তাহলে একটু লিখেন কষ্ট করে, অল ডান। এবার একটু কষ্ট করে সবাই লিখেন। সবাই একটু লিখে দেন অল ডান। গলা শুকায় গেল, বাপরে বাপ। অল ডান, অল ডান, অল ডান, অল ডান। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, সময় মতো ওষুধ খাবেন, পড়াশোনা করবেন খুব ভালোভাবে। আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনার ক্লাস অনেক গোছানো হয় ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এই কমেন্ট গুলাই আসলে সার্থকতা, কষ্ট সার্থক হয়ে যায় আপনাদের এই কমেন্ট গুলো দেখলে। আপনারা যারা ভিডিও গুলো দেখেন পারলে হচ্ছে অন্য কেউ যদি মানে নতুন নতুন মানে যারা খোঁজ করে কোচিং এর ব্যাপারে বা ইয়ার ব্যাপারে আমাদের কথা একটু বললেন, আমার আশিক ভাইয়ের কথা, কারণ আমরা তো একদম নতুন। আপনাদের এটা 8 নাম্বার ব্যাচ যদিও, তারপরেও আমরা তো অনলাইন প্ল্যাটফর্মে অত বেশি পরিচিত না, আপনাদের থ্রুতেই হয়তো বা আমাদেরকে মানুষ চিনবে, তো পারলে একটু বলে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আর অর্ধ তৎসম আসেই না, এখন ডিরেক্ট তৎসম গুলাই আসে। আর যদি অর্ধ তৎসম আসে তাহলে পুরাতন বই অনুযায়ী আসবে। অর্ধ তৎসম গুলা কিন্তু এখন তৎভাবে দেয়া আছে। অর্ধ তৎসম বলে পুরাতন নতুন বইয়ে কোনো ওয়ার্ড নাই, এই জন্য এখন অর্ধ তৎসম না আসার সম্ভাবনাই বেশি, ডিরেক্ট তৎভাব আসবে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। কিন্তু যদি প্রশ্ন আসে তাহলে আলাদাভাবে প্রশ্ন আসবে এইভাবে যে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, তখন আমরা ইয়া করবেন। ভাই আপনার চ্যানেল আপনাদের প্রশংসা করি সবসময়, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।